পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, যেখানে প্রায় ১৩টি উপজাতির বসতি। এছাড়াও দেশের আরও কিছু জায়গা মিলে বাংলাদেশে প্রায় ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি রয়েছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরেই নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করে আসছে, কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। এই নিয়ে বহুকাল যাবৎ বিবাদ চলমান রয়েছে। এই আদিবাসী উপজাতি শাব্দিক দ্বন্দ্বে দুটি মুখ্য প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে যায়। নাম্বার ১, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা নিজেদেরকে আদিবাসী দাবি করছে, তারা কি আসলেই বাংলা জনপদের আদি বাসিন্দা? নাম্বার ২, সরকার কেন তাদের আদিবাসী স্বীকৃতি দিতে রাজি নয়? আমাদের আজকের আলোচনায় আমরা এই দুটি বিষয়ের বিস্তারিত জানার প্রয়াস চালাব। প্রথমত, আমাদের আদিবাসীর আক্ষরিক সংজ্ঞা জানা প্রয়োজন। অভিধান অনুযায়ী আদিবাসী মানে আদি বাসিন্দা, ইংরেজিতে যাদেরকে ইন্ডিজিনাস পিপল বলা হয়। যে সকল গোষ্ঠীর বসতি, বিচরণ ও বিস্তারের ইতিহাস নিয়ে স্মরণকালের কোনো তথ্য পাওয়া যায় না, অর্থাৎ তারা ঠিক কবে বসতি স্থাপন করেছে, কিভাবে তাদের বিস্তার, সে সম্পর্কে সম্যক কোনো ধারণা পাওয়া যায় না, সে সকল আদিম গোষ্ঠীকে ওই অঞ্চলের আদিবাসী বলা হয়। পাশাপাশি আমরা যদি উপজাতির সংজ্ঞা দেখি, তাহলে দেখতে পাই একটি দেশের মধ্যে অবস্থিত ক্ষুদ্র জনগোষ্ঠী, যাদের সেই ভূখণ্ডে অবস্থিত মূল জনগোষ্ঠী থেকে আলাদা ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে এবং ভিন্নতর সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে জীবনযাপন করে থাকে, তাদেরকেই উপজাতি বা ট্রাইবালস পিপল বলা হয়। এবার চলুন দেখি বাংলা অঞ্চলে যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে ঠিক কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়। নৃতাত্ত্বিকগণ বাংলা জনপদের লোকবসতির ইতিহাস খুঁজতে গিয়ে যেসব পুরাতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পেয়েছেন, তার বেশিরভাগই হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ইত্যাদি জায়গায়। এসব পুরাকীর্তির কোনো কোনোটির বয়স ৪,০০০ বছরেরও বেশি, অর্থাৎ নবপ্রস্তরীয় যুগ থেকেই এসব অঞ্চলে মানুষের বসতি ছিল। কিন্তু যারা নিজেদের আদিবাসী বলে দাবি করে, তাদের কোনো অস্তিত্ব কিন্তু তখনও ছিল না। মানে তারা আসলে প্রাচীনকালে বাংলা জনপদে ছিলই না। চাকমা, মারমা, খাসিয়া, সাঁওতাল, ত্রিপুরা সহ যে সকল উল্লেখযোগ্য পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এদের কোনো অতীত ইতিহাস বাংলার সাথে সম্পৃক্ত নয়। বাংলায় এদের আগমন ঘটেছে ১৬ শতকের দিকে মায়ানমার, কম্বোডিয়া, আরাকান ও ভারতের কিছু অঞ্চল থেকে। চাকমাদের আদি বসতি ছিল চীনের সীমান্তে। সেখান থেকে বিতাড়িত হয়ে তারা আরাকানে আশ্রয় নেয়। চাকমাদের চট্টগ্রাম আগমন ঘটেছে ১৬৬০-এর দিকে আরাকান থেকে তাদের তাড়িয়ে দেবার পর। মারমাদের ইতিহাস তো আরও নতুন। মোটামুটি ১৮ শতকের শেষভাগে মারমা জনগোষ্ঠী পাহাড়ে বসতি গড়ে তোলে। বাংলায় এসব উপজাতিদের আগমনের বহু পূর্ব থেকেই লোকবসতি ছিল। এখানকার জনবসতি ৪,০০০ বছরেরও বেশি পুরনো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আদিবাসী আন্দোলনের সক্রিয় উপজাতিরাও এটা অকপটে স্বীকার করে যে তারা এই অঞ্চলের আদি বাসিন্দা নয়। এ ব্যাপারে তাদের একটি হাস্যকর যুক্তি হচ্ছে, যেহেতু তাদের ভাষা ও সংস্কৃতি ভিন্ন, তাই তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দিতে হবে। অনেকটা ঠিক মামাবাড়ির আবদার আর কি। সরল মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী বলে স্বীকৃতি দিলে সমস্যা কোথায়? আপাত দৃষ্টিতে এটাকে কোনো সমস্যা বলেই মনে হয় না, কিন্তু সমস্যাটা আসলে অনেক গভীরে। আদিবাসী শুধু একটা শাব্দিক স্বীকৃতির মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, এটি এখন সার্বভৌমত্বের প্রশ্নে দাঁড়িয়েছে। ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আদিবাসীদের অধিকার নিয়ে একটি ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হয়। সেখানে আদিবাসীদের বেশ কিছু অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল ভূমি ও ভূখণ্ডের অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বায়ত্তশাসন, জাতীয়তা, জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ ইত্যাদি। জাতিসংঘের এই প্রতিটি পয়েন্টই ছিল একটি দেশের স্বায়ত্ত শাসনের জন্য বেশ অস্বস্তিকর। যদি উপজাতিদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মধ্যে প্রায় ৫০টি ক্ষুদ্র ক্ষুদ্র স্বায়ত্তশাসিত অঞ্চল দাঁড়িয়ে যাবে, যা কখনোই একটি দেশের জন্য মঙ্গলজনক নয়। হুমকির মুখোমুখি হবে বাংলাদেশি জাতীয়তাবাদ। ঘোষণাপত্রের আরও একটি ভয়ানক পয়েন্ট হল, আন্তর্জাতিক সীমানা দ্বারা বিভক্ত এসব আদিবাসীরা তাদের পূর্বাপর স্বগোত্রীয়দের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। মানে চাইলে যে কোনো বাংলাদেশি চাকমা মায়ানমারে অবস্থিত চাকমাদের সাথে আধ্যাত্মিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতা চালু রাখতে পারবে। সবচেয়ে বেশি উৎকণ্ঠার জায়গা হল চট্টগ্রামের ভূ রাজনৈতিক গুরুত্ব ও অবস্থান। চট্টগ্রামে ৩ দিকে এমন এক রাষ্ট্র দিয়ে ঘেরা, যারা সুযোগ পেলেই আমাদের ওপর কর্তৃত্বের ছড়ি ঘুরিয়েছে।
আর চট্টগ্রাম বন্দর এলাকা হওয়ায় ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ রয়েছে। তাই চট্টগ্রামের প্রতি অনেকেরই লোভের নজর আছে। এমনকি উপজাতিদের অতীত ইতিহাসও খুব একটা সুখকর নয়। তাই চট্টগ্রামকে অধিক গুরুত্ব ও নিরাপত্তা বলয়ে আবৃত রাখা হয়। যখন এই পাহাড়ি অঞ্চলে স্বায়ত্তশাসন চালু হবে, তখন আর সরকারের পক্ষে সেখানে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়ে উঠবে না। ফলে পাহাড়ের ভৌগোলিক সুবিধা নিয়ে সেখানে গজিয়ে উঠবে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদ। ইতিমধ্যে কুকিচিন সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদ পাহাড়ি ডাকাতেরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠেছে। তারা চট্টগ্রামকে স্বাধীন করে স্বাধীন জুম্মাল্যান্ড গঠনের স্বপ্ন দেখে। জুম্মাল্যান্ড হচ্ছে চাকমাদের পরিকল্পিত একটি নয়া রাষ্ট্র ব্যবস্থা। তাদের দাবি অনুযায়ী বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই 3 জেলা নিয়ে স্বাধীন জুম্মাল্যান্ড গড়ে উঠবে। এই স্বপ্ন বাস্তবায়নে তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে। এসব সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ে বাঙালিদের ওপর ব্যাপক নির্যাতন, হামলা ও লুটপাট চালায়। এছাড়া পাহাড়ে সেই শান্তি চুক্তির ইতিহাস তো সকলেরই জানা। সন্তলার্মার শান্তি বাহিনী প্রায় 2 দশকের বেশি সময় ধরে সেনাবাহিনী ও পাহাড়ের নিরাপত্তা বাহিনীর সাথে যুদ্ধ চালায়। চোরাগুপ্তা হামলা, লুটতরাজ চলমান রাখে। সবিশেষ 1997-এ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, জমি পুনর্দখল সহ বেশ কিছু শর্ত সাপেক্ষে শান্তিবাহিনী আত্মসমর্পণ করে। সুতরাং আদিবাসী স্বীকৃতি পেলেই এরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠবে, এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এবং দেশের আশেপাশে বন্ধুরূপে শত্রু দিয়ে ঘেরা, তাই বাংলাদেশ সরকার উপজাতিদের এই অন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিলে সেটা হবে দেশের বুকে কুঠারাঘাত। খেয়াল করলেই দেখা যায় উপজাতিদের সাথে কোনো সরকার কখনোই বৈষম্য করেনি। তাদেরকে আলাদা কোটা দেওয়া হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, রয়েছে বিশেষ সুবিধাদি। বরং উপজাতি কর্তৃক পাহাড়ে বসবাসরত বাঙালিদেরকে স্যাটেলার বলে উপহাস করা হয় পাহাড়ে। সেখানকার বাঙালিরা অনেকটা উদ্বাস্তুর মতো জীবনযাপন করে। এত কিছুর পরে এই আদিবাসী স্বীকৃতির শান্তিপ্রিয় বাংলাদেশের জন্য এক বিস্ফোরা হয়ে দেখা দিতে পারে। মনে রাখতে হবে, পশ্চিমা প্রভু অথবা দাজ্জাল প্রতিবেশী, বেশ, সবার আগে দেশ।